জুলাই আন্দোলনকারীদের বাড়ি ঘরে আগুন দেওয়ার নির্দেশ দেন হাসিনা, ট্রাইব্যুনালে কল রেকর্ড জমা। বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর। প্রধানের ঢাকা সফর স্বাভাবিক, তথ্য উপদেষ্টা হাসিনার সাথে বিচার করা হবে সাকিবেরও। আসসালামু আলাইকুম, মুশফিকুস সালেহিন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। আইগ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগুন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বলে ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন। প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে শেখ হাসিনার সাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের একটি অডিও ফোন আলাপ উপস্থাপন করা হয়েছে। এ সময় শেখ হাসিনাকে বলতে শোনা যায়, এখন অন্য কিছু করে লাভ নাই, তোরাও পোড়াবি, আমরাও পোড়াবো। তামজিদ সুমনের রিপোর্ট। তো ওরা আগুন দিচ্ছে, ওদের বাড়ি ঘর আছে না, আমাদের বসে থাকার সময় নেই। আমাদেরও বাড়ি ঘরে আগুন দিচ্ছে, ওদের বাড়ি ঘরে আগুন, ওদের ব্যবসা প্রতিষ্ঠান কি কি আছে খুঁজে বার করুন। এই ফোনালাপ শুনলে দেশের সাধারণ মানুষ অবাক হলেও এটাই সত্য। এভাবেই ২৪শে জুলাই আন্দোলনের উত্তাল সময়ে ১৯ জুলাইয়ের ফোনালাপ এটি, যেখানে শেখ হাসিনা ও হাসান মাহমুদের কথোপকথনে পাল্টা আগুনের কথা উঠে আসে। ফোনালাপে আন্দোলনকারীদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। বিভিন্ন এলাকায় লোক ঠিক করা এবং সব নেতার কমিটির ওভাবে ব্যবস্থা করে। আজকে তাদের একটাই কাজ, সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দেবে না। আমরা মাঠে না থাকলে পুলিশ ওরা পারবে না, আর এমনি র্যাব পুলিশ হেলিকপ্টার দিয়ে ওখানে করবে। যে কোনো মূল্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কথা জানিয়ে হাসান মাহমুদকে শেখ হাসিনা নির্দেশনা দেন। জবাবে হাসান মাহমুদও ইটের জবাবে পাটকেল নীতির কথা বলে সমর্থন জানান। ওরা কিন্তু এই সব জায়গায় আবার তৈরি হচ্ছে, আর শুধু আগুন দিয়ে পোড়াবে, সব আমাদের লোক থাকতে হবে। আর ওরা তো আগুন দিয়ে পোড়াবে, তো ওদের বাড়ি গাড়ি আছে, আর সেগুলো পাবলিক দিয়ে পোড়াবে, আর কি করবে? অন্য কিছু করে লাভ নেই, তোরাও পোড়াবি আর আমরা পোড়াবো। বুঝছো? এরপর সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে আরেক ফোন আলাপে আরও কঠোর নির্দেশনার কথা উঠে আসে। আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান খুঁজে বের করে সেখানে আগুন দেওয়ার নির্দেশ দিতে শোনা যায় শেখ হাসিনাকে। একই সঙ্গে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে র্যাবের হেলিকপ্টারের ব্যবহারের কথাও বলেন তিনি। প্রত্যেকটা এমপিকে ডাকো, খবর দাও, প্রত্যেক এলাকার পরিষদ দিতে হবে। তোমার সেতু ভবনে আবার আগুন লাগাচ্ছে, র্যাব পাঠাচ্ছি। শুধু আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াই নয়, সরকারি বিভিন্ন স্থাপনায় অগ্নিকাণ্ডের দায়ও আন্দোলনকারীদের উপর চাপিয়ে দেওয়ার নির্দেশনার কথা উঠে এসেছে এসব কথোপকথনে। এটা বলো যে জনগণকে বলো যে আপনাদের জন্য যেটা করা হচ্ছে সেইগুলি পরে শেষ করে দিচ্ছে। প্রসিকিউশন বলছে ওবায়দুল কাদের, আরাফাত রহমান, যুবলীগ, ছাত্রলীগের শীর্ষ নেতা সহ ৭ জনের মামলার বিচার প্রায় শেষ পর্যায়ে। যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগ একসাথে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছিল। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা মনে করি যে এই সকল কল রেকর্ড, ডকুমেন্টারি এভিডেন্স এবং মৌখিক সাক্ষ্যের ভিত্তিতে আমরা এই মামলার প্রত্যেকটি আসামির বিরুদ্ধে সন্দেহাতীতভাবে এই মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছে। এ পর্যন্ত ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের ৬টি মামলায় রায় হয়েছে। আরও বেশ কটির শুনানি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ AmCham-এর একটি প্রতিনিধি দল। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। AmCham-এর সভাপতি ও মাস্টার কার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাতে অংশ নেয়। AmCham প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে জানান, প্রায় 2 মাস আগে সংগঠনটির নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। নতুন কমিটি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন। ভারতের প্রধানের বাংলাদেশ সফর, ঢাকা সফর নিয়মিত কার্যক্রমের অংশ, এটা নিয়ে জল্পনার কিছু নেই বলে মন্তব্য করেছেন
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ভারতের কোনো সংস্থা বা প্রতিষ্ঠান আগে বাংলাদেশে যেভাবে কাজ করেছে, বিশেষ করে শেখ হাসিনার আমলে যে ধরনের মনোভাব দেখিয়েছে, তা আর হতে পারবে না। একটি স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল দেশের সঙ্গে যেভাবে আচরণ করতে হয়, সেভাবেই এখন থেকে কথা বলতে হবে। শেখ হাসিনা ও সাকিবের দেশে নিরাপত্তা প্রসঙ্গে যা বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা, তিনি বলেন, সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হতে পারেন, কিন্তু একজন নষ্ট, পচে যাওয়া মানুষ। হাসিনার সাথে তারও বিচার হবে। উনি একজন নষ্ট, পচে যাওয়া মানুষ, যে মানুষ হাসিনার সাথে অ্যালাইন্ড হয় এবং এখনও অ্যালাইন্ড থাকেন। সে 5 তারিখে তো তার বক্তব্য এসছে। সো ডোন্ট কেয়ার উনি কত নামী, কত সুনাম তার আছে, এসব ফালতু কথা উনি বলেন আসলে সরকারকে কিছুটা চাপে ফেলার জন্য। জনাব ত্রিবেদী ভারতে গেছেন, তিনি নিশ্চয়ই তার সেই জায়গায় যেখানে রিপোর্ট করার কথা জানাবেন যে বাংলাদেশের অ্যাটিটিউড কি, এবং এত বড় একটা দেশ, তাদের যথেষ্ট ক্যাপাবিলিটি আছে, তাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ ইন্টেলেকচুয়াল মানুষ আছেন, তাদের বিভিন্ন পর্যায়ে সেই মানুষজন আছেন, তারা নিশ্চয়ই বাস্তবতা বুঝবেন বলে আমি বিশ্বাস করি। নির্বাচন কমিশনের ডাকা সংসদের বিশেষ বৈঠকে 20 আগস্ট বেলা 2টা থেকে 5টা পর্যন্ত চলবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। যেহেতু সংবিধান সংশোধন হয়নি, তাই সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী দলের প্রার্থী বিপক্ষে সদস্যরা ভোট দিতে পারবেন না। প্রকাশ্যে এই ভোট অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। সংসদে আয়োজিত ব্রিফিংয়ে সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, বিএনপির পক্ষ থেকে এখনও প্রেসিডেন্ট পদে প্রার্থী চূড়ান্ত করা হয়নি। এদিকে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বিরোধী জোট জুলাই সনদ বাস্তবায়ন চেয়েছিল। গোপন ব্যালটে নির্বাচন হলে 70 অনুচ্ছেদ সংশোধন প্রয়োজন হতো না। গণতন্ত্রের স্বার্থে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রার্থী দেওয়া হয়েছে। এর আগে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জাতীয় সংসদ ভবনে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। নির্বাচন সুষ্ঠু যাতে সম্পন্ন হয়, তার জন্য আজকে আমরা বসেছিলাম। বিরোধী দলীয় চিফ হুইপ সাহেব আছেন এবং আমরা হুইপবৃন্দ এবং নির্বাচন কমিশনের কর্মকর্তাবৃন্দ এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ, আমরা স্পিকারের সভাপতিত্বে কাজেই আমরা সেই মিটিং করেছি। মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি বিকাল 2টা থেকে 5টা পর্যন্ত, আগেই সিদ্ধান্ত আছে বিকাল 2টা থেকে 5টা পর্যন্ত নির্বাচন হবে। এর মধ্যে মাননীয় সংসদ সদস্যবৃন্দ বলবেন, তাদের বিভক্তি নাম অনুযায়ী তারা ভোট দেবেন। আমাদের প্রত্যাশাটা ছিল যে জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনটা হওয়া উচিত ছিল। যে নির্বাচনের পরে যেহেতু গণভোটের রায়ও সংস্কারের পক্ষে এসেছে, তো সেইটার সংস্কার করে 70 অনুচ্ছেদ সংস্কার করে আমরা যদি রাষ্ট্রপতি নির্বাচনটা করতে পারতাম, এবং জুলাই সনদ অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতাও অনেকগুলো জায়গায় বৃদ্ধি পাওয়ার কথা ছিল। বিএনপি সরকার নারীদের এমনভাবে যোগ্য করে তুলতে চায় যাতে তাদের জন্য কোনো কোটার দরকার না হয় বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার AJM জাহিদ হোসেন। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে জনমত গঠন শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, বিএনপি নারীর ক্ষমতায়নে বিশ্বাসী। সরকার নারীর উন্নয়নকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিনিয়োগ হিসেবে মূল্যায়ন করছে। ডাক্তার জাহিদ আরও বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে নির্বাচনের আগে থেকেই কাজ করছে বিএনপি। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূল ধারায় নিয়ে আসার জন্য সব ধরনের উদ্যোগ সরকার নিয়েছে বলেও জানান তিনি। যাদেরকে আমরা বলি আলট্রা পুয়ার এন্ড দি লোয়ার মিডল ক্লাস, এই পিপলদেরকে সামনের দিকে আনার জন্য আমাদের যে প্রোগ্রাম, যে ফ্যামিলি কার্ড, আমাদের যে একটা প্রোগ্রাম, এটা আমাদের একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। এবং এখানে কিন্তু আমাদের টার্গেট মায়েরা বা মেয়েরা বা নারীরা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জ্বালানি সংকট নিরসনে খুবই গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। দীর্ঘমেয়াদে সংকট সমাধানে সুনির্দিষ্ট নীতি প্রণয়নের সাথে সৌরভিত্তিক জ্বালানির প্রসারের কথাও বলেন তিনি। সকালে রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত সেমিনারে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বিদ্যুৎ খাত সহ সব খাতে অতীতের সরকার টেকসই উন্নয়নে নজর দেয়নি, তাই সেই সংকট বর্তমান সরকারের ঘাড়ে এসে পড়েছে। জ্বালানি খাতের সংকট, সম্ভাবনা ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন। সেমিনারে বিশেষ অতিথি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত জ্বালানি সংকটের কারণে জনগণের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে বলেন,
সরকার দায়িত্ব নেয়ার পরপর মধ্যপ্রাচ্য সংকট বেকায়দায় ফেলেছে সরকারকে। জানান, বাপেক্সের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বারে বারে বলছে এই জ্বালানি থেকে নিয়ে অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে যাচ্ছে, অনেকে ষড়যন্ত্র করছে। আমিও তাদেরকে অনুরোধ করব, পলিটিক্স আপনারাও করেন, দেশের স্বার্থে করেন। দেশের এই ক্রাইসিসকে বাড়িয়ে দিয়ে আপনারা কোনো কিছু হাসিল করতে পারবেন না। সড়ক সংস্কার কাজ ও বিভিন্ন স্থানে ভাঙাচোরা সড়কের কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ঢাকামুখী লেনে প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহন চলছে অত্যন্ত ধীর গতিতে, ফলে চরম দুর্ভোগে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকরা। কুমিল্লা থেকে মাহফুজ নান্টুর পাঠানো রিপোর্ট। ভোরে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে বাসে রওনা দেওয়া অনেক যাত্রী এখনও কুমিল্লার মহাসড়কে আটকে আছেন। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে তারা অবর্ণনীয় ও দুর্বিষহ ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। মঙ্গলবার সকাল থেকে মহাসড়কের ঢাকামুখী লেনে যানবাহনের চাপ বাড়তে থাকে। সড়কের বিভিন্ন অংশে সংস্কার কাজ চলা এবং কোথাও কোথাও ভাঙাচোরা ও খানাখন্দের কারণে যানবাহনের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে। এক পর্যায়ে কুমিল্লার অংশে প্রায় ২০ কিলোমিটার যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। ভোর ৪টার সময় জামে পড়ছি, এখন পর্যন্ত কুমিল্লা ক্যান্টনমেন্ট পার হতে পারিনি। জাম, পুলিশ নাই, রাস্তা কেউ নাই, উলট পালট গাড়ি ঢুকায় জাম জট বাজাই দিছে। প্রায় 10 দিনের উপরে জামটা, এই জায়গাটায় ভাবে তো 4 থেকে 5 ঘন্টা লাগে। যানজট নিরসন ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টরা কাজ করছেন। এখন যে মেরামত কাজটা চলমান আছে সেটা শেষ করতে আমাদের 3 দিন লাগবে। আমরা যদি বৃষ্টি না হয় তাহলে 3 দিনের মধ্যে শেষ করে ফেলতে পারবো, আর 3 দিন পর থেকে ইনশাআল্লাহ এই রাস্তায় কোনো জ্যাম থাকবে না। তবে দীর্ঘ যানজটের কারণে মহাসড়কে আটকে থাকা যাত্রীদের দুর্ভোগ কখন কমবে, কবে সড়কের পরিস্থিতি স্বাভাবিক হবে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এনটিভি নিউজ ডেস্ক। সম্প্রতি ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় মৌলভীবাজার জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার পানি নেমে যাওয়ার পর দৃশ্যমান হয়েছে ক্ষতচিহ্ন। ক্ষতি হয়েছে গ্রামীণ সড়ক, কালভার্ট, ফসলি জমি, নদীর বাঁধ, মৎস্য খামার সহ বাড়িঘর। সরকারের সংশ্লিষ্ট দপ্তর বন্যায় ক্ষতির জরিপ কাজ শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চেয়েছেন। মৌলভীবাজার থেকে এস এম উমেদ আলীর পাঠানো রিপোর্ট। মৌলভীবাজারে আকস্মিক বন্যায় মনু ধলাই নদীর পানি বিপদসীমা অতিক্রম করে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে নদীর বাঁধ ভেঙে দেখা দেয় ভয়াবহ বন্যা। ওই সময় মনু ও ধলাই নদীর নতুন ও পুরাতন 3টি স্থানে বাঁধ ভেঙে প্রবল বেগে পানি প্রবেশ করে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। বন্যার পানির স্রোতে ভেসে যায় অনেকের বাড়িঘর, পানির নিচে তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয় কৃষকের আউশ, আমন, বীজতলা ও সবজি ক্ষেত। এতটুক পানি আছিল, আপনারা এটা বলছি, আপনারা যদি সহযোগিতা করেন একটা দিন। মন চলতি চুলা দি রান্ধিয়া খাই, গড় রান্ধিয়া খাওয়ার ক্ষমতা নাই। ধান চাউলি তার ফোরসে বস্তাইন ফরিয়া বিজিয়া বাইয়াও গেছে, কিছু রইছেও করো। আমাদের পুষ্কুন্ডির মাছ এবং আমাদের এই আলি বেচা নষ্ট হয়ে গেছে। পানির তোরে ক্ষতবিক্ষত হয় এলজিইডির গ্রামীণ রাস্তাঘাট। পানি নেমে যাওয়ার পর সড়কের বিভিন্ন স্থানে ভেসে উঠেছে ভয়াবহ ক্ষয়ক্ষতির চিহ্ন। বন্যার পানির প্রবল স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার অভ্যন্তরীণ, আঞ্চলিক ও গ্রামীণ সড়ক। 138 কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 7টি ব্রিজ কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, যা দ্রুত মেরামত করতে 70 কোটি টাকা প্রয়োজন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর অবগত করা হয়েছে। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আমরা দ্রুততর সময়ে এরা মেরামত করার চেষ্টা করব। কৃষি বিভাগের তথ্য বলছে, এবারের বন্যায় জেলায় প্রায় 200 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে, যার ক্ষতির পরিমাণ ধরা হয়েছে 36.5 কোটি টাকা। আমরা 1365 জন কৃষকদের বীজ সহায়তা দিয়েছি, প্রতিজনে 5 কেজি করে। এটা তারা ক্ষতি পুষায় উঠতে পারবে। তারপর আমরা 750 জন কৃষককে আমরা চারা তৈরি করে সরাসরি আমন বীজের চারা দেব, যাতে করে তাদের ক্ষতি থেকে পুষায় নিতে পারে। এছাড়া বন্যায় ক্ষতি হয়েছে নদীর বাঁধ, প্রাণী সম্পদ, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, গভীর ও অগভীর নলকূপ সহ কমিউনিটি ক্লিনিক। ক্ষতিগ্রস্তদের প্রত্যাশা, দ্রুত পুনর্বাসন সহ নদীর বাঁধ মেরামত ও স্থায়ী সমাধানে এগিয়ে আসবে সরকারের সংশ্লিষ্ট বিভাগ। এনটিভি নিউজ ডেস্ক। দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। ভ্যাট সহ সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ 1108 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। মঙ্গলবার এই নতুন দাম কার্যকর করা হয়।
নতুন মূল্য তালিকা অনুযায়ী এখন ভ্যাট সহ সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 2,35,146 টাকা, যা গতকাল ছিল 2,34,038 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয় 2,24,590 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে 1,92,864 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম 1,57,522 টাকা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পক্ষ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইনফান্তিনোকে সরালে ফিফা ভয়ঙ্কর ভুল করবে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ইনফান্তিনোর প্রতি সমর্থন জানান ট্রাম্প। পোস্টে তিনি বলেন, কোনো কারণেই ফিফার উচিত হবে না ইনফান্তিনোকে সরানোর কথা বিবেচনা করা। ফিফার সর্বোচ্চ এই কর্তাকে তিনি অসাধারণ বলেও উল্লেখ করেন। এদিকে ইনফান্তিনোকে ঘিরে ফিফার অভ্যন্তরীণ সংকট সোমবার নতুন মাত্রা পেয়েছে। উয়েফা, কনকাকাফ ও এএফসি যৌথ বিবৃতিতে ফিফা সভাপতির তীব্র সমালোচনা করেছে। বিশ্বকাপের বাণিজ্যিক শতের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির ইনফান্তিনোর বাতিল হয়ে যাওয়া পরিকল্পনাকে ফুটবল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থার লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে। খবর শেষ করছি, যাওয়ার আগে আইগ্যাস ইউনাইটেড শিরোনামগুলো আরেকবার। জুলাই আন্দোলনকারীদের বাড়ি ঘরে আগুন দেওয়ার নির্দেশ দেন হাসিনা, ট্রাইব্যুনালে কল রেকর্ড জমা। বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর। প্রধানের ঢাকা সফর স্বাভাবিক, তথ্য উপদেষ্টা হাসিনার সাথে বিচার করা হবে সাকিবেরও। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।